আসসালামু আলাইকুম। গল্পের নাম দুইজনাতেই। লেখনীতে অলকানন্দা ঐন্দ্রী। পর্ব ৪। দিতি সেদিনের পর ২ মাস সাক্ষর দিকে ফিরেও চাইলি না যেন এমন একটা ভানি করল। আড়ালে আবরালে মানুষটাকে খেয়াল করলেও সরাসরি এমন ভাব রাখল যেন সেও চেনে না এই মানুষটাকে। একটুও চেনে না। সেও নেচে নেচে বিয়ে করেনি সাক্ষ্যকে, এটা বুঝাতেই দিতি নিজের সাধ্যমতো এড়িয়ে চল এই মানুষটিকে। দিতি বোধহয় মনে মনে শান্তিও পাচ্ছিল এড়িয়ে চলে। দিতি তখন ভার্সিটির সামনেই কিয়ান আর শাদাবের জন্য দাঁড়িয়েছিল। পরনে সাদা ব্লাউজের সাথে হালকা নীল রঙা একটা শাড়ি, ফর্মাল ধরনে পরা শাড়িটায় দিতিকে খারাপ লাগছে না, বরং স্নিগ্ধ লাগছে ভীষণ। একটু পরই বোধহয় প্রেজেন্টেশন শুরু হবে। খেয়া এসে গেলেও মিহু এখনও আসেনি। দিতিরা মিহুর জন্যই রাস্তার এক কোণে দাঁড়িয়ে রাস্তার দিকে পথ চেয়েছিল এতটা সময়। সবসময় লেট করা মেয়েটা যে আজও লেট করবে তা তাদের জানা কথা। দ্বিতীয় ছোটশ্বাস ফেল। কিয়ানি তখন বিরক্তির স্বরে বলল, এই মহিলা আসবে না তো? চল আমরা যাই। ওর জন্য দাঁড়িয়ে লাভটা কি? দিতি মিনমিন করে চাইল। উত্তর করল, তুই কি এমনি এমনি দাঁড়িয়ে আছিস নাকি এখানে? আছিস তো মেয়েদেরকে এই ফর্মাল গেটআপ দেখাতে। জুনিয়ররা যাতে দেখে চক্ষু জুড়ায়। কিয়ান সঙ্গে সঙ্গেই দিতির মাথায় চাটি মারল। দাঁত কেলিয়ে বলল, এমনিতে তো এক্সামে খারাপ করস, সিজিপিএ টেনে টুনে উঠাস, কিন্তু এখন এত বুদ্ধি কি করে আসল তোর মাথায়? দিতি মুখ বাঁকিয়ে বলল, আমার মাথা তোর মতো খালি নয় বোল্ড। খেয়া তখন হাঁটতে হাঁটতে এল। ভেতরে এক ফ্রেন্ডের শাড়ি ঠিক করে দিচ্ছিল বলে এতক্ষণ আসতে পারেনি, নয়তো সেও এদের সাথে এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকত। খেয়া এসেই ছোটশ্বাস ফেল। এদের ঝগড়া করতে দেখেই বলল, তোরা এতক্ষণ রোদে দাঁড়িয়ে ঝগড়া করছিলি? মিহু এসেছে? কিয়ান বড়ই বিরক্ত হয়ে বলল, আসে নাই। ওই বাসা থেকেই প্রেজেন্টেশন দিবে। একটা কল দে না। আমার ফোন তো আনা হয়নি। কিয়ান, একটা কল দে তো। ব্যালেন্স নাই। ওই ছাগলের জন্য 2 পয়সা লস করে কল দেয়া বৃথা। খেয়া ছোটশ্বাস ফেলে এবার দিতির দিকেই চাইল। দ্বিতীয় ঠিক একই উত্তরটাই দিল। ব্যালেন্স শেষ। খেয়া অবশেষে উপায় না পেয়ে শাদাবের দিকেই চাইল। ছেলেটা তার দিকে তাকায় না, কথা বলে না, শুনেছে বন্ধু হিসেবেও মানে না। অথচ ওই ছেলেটার সাথেই খেয়া বারবার কথা বলে। বলতে হয়। আজও বলল, শাদাব, তোর ফোনে তো ব্যালেন্স আছে নিশ্চয়। একটা কল দে। শাদাব এবারে কপাল কুঁচকে তাকাল। সবার শেষেই কেন তাকে বলল কল দেওয়ার কথাটা? এটা ইগোতেও লাগল। গম্ভীর কণ্ঠে বলল, চলে আসবে ও 2 মিনিটের মধ্যে। কল দেওয়া লাগবে না। খেয়া আর কিছু বলল না। দ্বিতীয় ওভাবেই চুপ করেই দাঁড়ানো, ভাবল শাদাবের কথা অনুযায়ী 2 মিনিট পরেই চলে আসবে মিহু। উইটুকুইতে পথ। অতঃপর অপেক্ষা করতে করতেই কানে এল শাদাব, কিয়ান আর খেয়ার সমস্বরে বলা, আসসালামু আলাইকুম স্যার। সাক্ষ্য এক নজর তাকাল। দূর থেকেই দিতিকে চোখে পড়েছিল। শাড়ি পরেছে। সেদিনের বিয়েবাড়ির মতো চকমকে শাড়ি না, স্নিগ্ধ একটা শাড়ি। তবুও বোধহয় এই মেয়েকে সেদিনের মতোই সুন্দর দেখাচ্ছিল। দূর থেকে ক্লিপ দিয়ে বাঁধা চুল প্রায় ছেড়ে রাখা চুলের মতোই দেখাচ্ছিল। সাক্ষ্য একনজোর মাথা তুলে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে নজর সরাল। যেন সে সালাম পেয়েই তাকাল সাক্ষ্য শুনল। দ্বিতীয় তখন একবার তাকিয়ে ফের নজর ফিরিয়েছে। ঠিক পর মুহূর্তেই আরও একবার তাকাল। সাক্ষ্য আজ হোয়াইট কালারের শার্ট পরেছে। হাতাগুলো ফোল্ড করা ঠিক কনুই পর্যন্ত। চোখে কালো ফ্রেমের চশমা। সাক্ষ্যকে সুন্দর লাগছে অবশ্যই, তবে দিতি সুন্দর লাগছে বলেই তাকাল না। তাকাল কারণ সাক্ষ্য সাদা রং এরই শার্ট পরেছে। অপরদিকে নিধিও সাদা রঙের একটা শাড়ি পরেছে। কি দারুণ! ম্যাচিং ম্যাচিং। দিতি ওই একনজর চেয়েই নজর সরিয়েছে। নিচের দিকে চেয়ে মুখটা থমথমে করে রেখে মিনমিন করে সাক্ষ্যকে বলল, আসসালামু আলাইকুম স্যার। সাক্ষ্য ভ্রু উচাল শুধু। তাকাল না তার দিকে। এমন একটা ভাব করল যেন বাধ্য হয়েই সালাম জানাল। সাক্ষ্য পর মুহূর্তেই গম্ভীর কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল, 4 জন কি এখানে দাঁড়িয়ে থেকেই প্রেজেন্টেশন দিবেন? খেয়া ভদ্রতা স্বরূপ হেসেই উত্তর করল, না না স্যার, আসলে আমাদের ফ্রেন্ড মিহু আসেনি তো তাই। আচ্ছা।
এইটুকু বলেই পা ফেলে যখন সাক্ষ্য এগিয়ে গেল তখনই দিতি সুচালো চাহানিতে মুখ তুলে চাইল। চাহানিতে এক প্রকার রাগ, ক্ষোভ সব নিয়েই বাঁকা চোখে তাকিয়ে স্বাক্ষর যাওয়া দেখল। মুখ ভেঙ্গিয়ে বিদ্রূপ ভঙ্গিতে বলল, চারজন কি এখানে দাঁড়িয়ে থেকেই প্রেজেন্টেশন দিবেন? থং। দিব এখানে দাঁড়িয়ে। সমস্যা কি উনার? বেশি অ্যাটিটিউড দেখায়। মনে হয় কোনো দেশের কোনো প্রেসিডেন্ট। দিতিকে রাগ ফুঁসতে দেখেই কি আর বলে উঠল, তবুও তো ছাগলের মতো তোরা ওই লোকের দিকেই তাকাই থাকস। মনে হয় ভার্সিটিতে আর ছেলেফেলেই নেই গি। দিতি নাক মুখ কুচকে তীব্র অস্বীকৃতি জানিয়ে বলল, আমি তাকাই না। শাদাব হেসে বলল, তুই ও তাকাস খালি লুকিয়ে লুকিয়ে, আর সামনে ঢং দেখাইয়া অ্যাটিটিউড দেখাস। শাদাবের বাচ্চা শাদাব, তোরেতে ভালো ভাবতাম। দিতি যখন রেগে এইটুকু বলল তখনই দেখা গেল তাদের সামনেই এসে থামল একটা রিক্সা। এবং বেশ আয়েশি ভঙ্গিতেই তা থেকে নামল মিহু। যেন কত ভয় কত চিন্তা এমন একটা ভাব ধরেই বলল, এই দেরি হয়ে গিয়েছে কি? শুরু হয়ে গিয়েছে? আমি লেট করে ফেললাম তাই না? কিয়ান বাঁকা নজরে তাকায়। মুখ ভেঙ্গিয়ে বলে, এই তো আসছে লেট লতিফ ড্রামা দেখাতে। বলি, তোর হাতে ঘড়ি নেই? টাইম দেখতে পাস না তুই? লেট করছিস নাকি না করছিস তা আমরা জানব কি করে? মিহুর মুখটা দেখার মতো হল। কিয়ানের দাঁতে দাঁত চেপে অতি বিরক্তিকর ভঙ্গিতে বলা কথাগুলো শুনে যখন কিছু বলতে নিবে ঠিক তখনই কিয়ান মুখের দিকে চেয়ে আবারও বলল, মুখে ময়দা মাখছিস কতক্ষণ যাবৎ? লাগতেছে তো সাদা ছাগলের মতো। মিহু এবার প্রায় কেঁদে দিবে যেন। এল কত সুন্দর ফ্রেশ মাইন্ড নিয়ে, অথচ এসেই এরা এমন করছে। বলল, দেখলি দিতি কিয়ানের বাচ্চা কি বলল? শাদাবটাই ভালো। শাদাব নিজেও হাসল মুখ চেপে। বলল, কিয়ানতে সত্যই বলল, মুখে এত আটাময়দা মাখছিস কেন? এটা প্রেজেন্টেশন নাকি বিয়েবাড়ি? মিহু আর কথাই বলল না। মুখ ফুলিয়ে চলে গেল ওদের সামনে দিয়েই। দিতি, খেয়া, কিয়ান আর শাদাব কেবল তাকিয়ে তাকিয়ে দেখছিল। অবশেষে কিয়ানই বলল, দেখলি কি বেলমান? এতক্ষণ দাঁড়িয়ে আছি আর বেইমানটা আমাদের রেখেই চলে যাচ্ছে। দিতির প্রেজেন্টেশন দেওয়া ভালো হল না। সারাদিন বকবক বকবক করলেও ওখানে গিয়ে ও আবোল তাবোল বকে এসেছে। এবং এটা নিয়ে দিতির বিন্দুমাত্র আফসোসও হচ্ছে না। চিলমুডেই ভার্সিটির আনাচে কানাচে ছবি তুলেছে। তাও ছবিগুলো তুলে দিয়েছে ডিপার্টমেন্টেরই ফটোগ্রাফার ঈশান, যে কিনা বছর দুয়েক হল দিতিকে অসংখ্যবারই জানিয়েছে সে দিতিকে ভালোবাসে, ভালোবাসে এবং ভালোবাসে। অথচ দিতির থেকে খুব একটা পাত্তা পায়নি ছেলেটা। অবশেষে বন্ধুত্ব সম্পর্কটাকেই মেনে নিয়েছে। কিন্তু মনে মনে তো এখনও মেয়েটাকে ভালোবাসে। এই যে সুন্দর শাড়ি পরা অবস্থায় তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে, এটা ভালোবাসা না? ঈশান ছোটশ্বাস ফেলে। ভার্সিটির অলিগলির রাস্তাগুলোতে দিতি, মিহু আর খেয়া সহ অন্যদেরও ছবি তুলে দিতে যখন ক্লান্ত প্রায় ঠিক তখনই চোখে পড়ল অদূরে গোলাপ গাছে ফুটে থাকা একটা লাল গোলাপ ফুল। ঈশান দেরি করল না। ফুলটা দ্রুত নিয়ে এসেই দিতির কানের দিকে এগিয়েই বলল, এটা কানে গুজে ছবি আরও সুন্দর আসবে দোস্ত। দে। ঈশান যখন প্রায় কানে গুজেই দিচ্ছিল তখনই দিতি ছিনিয়ে নিল। নিজেই কানের পাশে ফুলটা গুজে নিয়ে ক্যামেরায় তাকাল একটা মিষ্টি হাসি নিয়ে। ঈশান হাসল। বলল, সত্যিই সুন্দর লাগছে। দিতি হেসে আরও গুটিকয়েক ছবি তুলতেই ফুলটা পড়ে গেল অবহেলায়। দিতি বোধহয় খেয়ালই করল না। অথচ ঈশান খেয়াল করল। কয়েক পা এগিয়ে এসে ফুলটা তুলে নিয়ে ফের আবারও গুজে দিল দিতির কানের পাশে। বলল, ফুলের কানে ফুল। আর এই দৃশ্যটাই দূর থেকে দেখতে পেল একজন যুবক। দেখেই ভ্রু বাঁকাল। কপাল কুঁচকে আরও সরু চাহানিতে চাইতেই বুঝল শুধু ফুলই গুজে দেয়নি, খুব ধৈর্য নিয়ে একের পর এক ছবিও তুলে দেওয়া হচ্ছে। বাহ! অপর দিকে দিতি তো ছবিই তুলছিল কেবল। খেয়ালই করেনি কে তাকাল, কে ভাবল। শুধু শুনল মিহুর ফিসফিস করে বলা কথা, দোস্ত, সাক্ষ্য স্যার আজও নিধির সাথে মিলিয়ে শার্ট পরেছে। নিধির তো ভাবে পাই পড়ছে না মাটিতে। ঠিক। সাক্ষ্য স্যারের চয়েস এত খারাপ হতে হবে কেন? কেন? দিতি তাকাল। বলল, কেন? তোর কি উনার চয়েস লিস্টে যাওয়ার ইচ্ছে হচ্ছে? যাবি? ব্যবস্থা করব। মিহু মুহূর্তেই উত্তর করল, ঠিক। না।
দিতি প্রেজেন্টেশন খারাপ দিয়েও সারাটা দিন হইচই করে যখন চিলমুডে রিকশায় করে বাড়ি ফিরছিল ঠিক তখনই দিতি ফোন হাতে নিল। ব্রু কুচকে তাকাতেই দেখল ঘণ্টা দুয়েক আগের মেসেজ। এত বকবক করেও প্রেজেন্টেশনটা তো ঠিকভাবে দিতে পারেন না মিসেস দিতিকা তাসনিম। আপনার বকবক সব চলে কেবল অকাজের ক্ষেত্রেই, কাজের ক্ষেত্রে তো ঘোড়ার ডিম। দিতি ভ্রু কুচকাল। ঘোড়ার ডিম? সে মোটেই ঘোড়ার ডিম পাবে না। ভালো হয়নি তা সে জানে, কিন্তু এতটাও খারাপ হয়নি। দিতি ফোঁস করে শ্বাস ছাড়ল। খুঁজে খুঁজে প্রায় সঙ্গে সঙ্গেই সাক্ষ্যকে কল দিল। কল রিসিভার হতেই বলল, আপনি কি সব স্টুডেন্টদেরই তাদের প্রেজেন্টেশন নিয়ে মন্তব্য করে মেসেজ করেছেন স্যার? সাক্ষ্য এমন প্রশ্ন শুনে শুধু কপাল কুঁচকাল। বলল, করলে খুশি হবেন? খুশি হব কি হব না তা তো টপিক না। করেছেন মেসেজ? কথাগুলো কাটকাট স্বরেই বলল। যে দিতি সাক্ষ্যকে ফ্যালফ্যাল করে দেখত, সারাক্ষণ তাকিয়ে থাকত, সে দিতি এখন সাক্ষ্যকে পাত্তা দেয় না। ফিরেও চায় না। আবার কথা বলছে দেখো। যেন কি ভাব। সাক্ষ্য এবারে গম্ভীর কণ্ঠে বলল, আপনাকে এত অ্যাটিটিউড দেখানো কে শিখিয়েছে দিতি? আমার সাথে মিট করতে বলবেন তাকে। মাথায় তুলে আছাড় দিব। দিতি মুহূর্তেই বলল, কেন? অ্যাটিটিউড দেখানোর রাইট কি কেবল আপনারই আছে? বাকিদের নেই? আপনার নেই। দিতি তাচ্ছিল্য নিয়ে হাসল। বলল, হোয়াই? কজ আপনি সাক্ষ্য এহসানের ওয়াইফ। দিতি হাসল এবারে। দ্বিগুণ জেদ নিয়ে বলল, তাহলে এবার থেকে দ্বিগুণ অ্যাটিটিউড দেখাব। ওকে। সাক্ষ্য জানত উত্তরটা এমনই আসবে। দিতিকা তাসনিমকে সে খুব ভালোভাবেই চেনে। বলে, নো প্রবলেম। আমিও দেখলাম না হয় আপনার অ্যাটিটিউড কতদূর গড়াতে পারে। দিতি এরপর আর কিছুই বলল না। শুধু মুখের উপর ফোন রেখে দিল ধপাস করেই। তারপর ওভাবেই বাসার সামনে নামল। ব্যাগ হাতিয়ে ভাড়া খুঁজতেই পাশ থেকে কেউ ভাড়া এগিয়ে ধরল। দিতি তাকাতেই ততক্ষণে পুরুষটি তার কানে গুজে দেওয়া ফুলটা ফেলে দিল রাস্তার খসখসে জমিনেই। অতঃপর নিজের বাম হাতে থাকা সাদা গোলাপটা ডান হাতে নিয়ে মুহূর্তের মধ্যেই গুজে দিল কানের পাশে। চাপা অথচ দুই গলায় বলল, কার জীবনের ব্যক্তিগত ফুল হয়েছেন তা মাথায় রাখবেন মিসেস দিতিকা তাসনিম। একজনের জীবনের ব্যক্তিগত ফুল হয়ে অন্য কারোর হাতে ফুল পড়ার মতো দুঃসাহস দ্বিতীয়বার করবেন না। এইটুকু বলেই সাক্ষ্য আবারও পিছু ঘুরল। দুয়েক পা বাড়িয়ে উঠে বসল রিকশায়। দিতি শুধু চেয়ে দেখল। তার মানে তার পিছুই এসেছে এ লোক। এতক্ষণ তার পিছনের রিকশাতে থেকেই কথা বলেছে। কেন? এতই যদি অধিকার বোধ তো ভার্সিটিতেই ফুলটা ফেলে দিয়ে নিজের দেওয়া ফুলটা গুজে দিত। সামান্য ফুলটা দিতেই এতটুকু এল। নাকি এই লোক নিধির জন্যই তাকে ভার্সিটিতে পাত্তা দেয় না? নির্ঘাত নিধির সাথে কিছু আছে। নয়তো মানুষ এই দুইজনকে নিয়ে এত আলোচনা কেনই বা করে? দিতি ভার্সিটি থেকে ফিরেই লম্বা একটা ঘুম দিল। অতঃপর ঘুম ছেড়ে উঠল রাতের বেলা। উঠেই ফোনটা হাতে নিতেই মিহুর থেকে মেসেজ পেল। দিতি, নিধি নাকি সাক্ষ্য স্যারের সাথে ঘুরতেও গেছে। ডিপার্টমেন্টের গ্রুপে দেখ কত আলোচনা। আর নিধির কি ভাবরে? দিতি ভ্রু বাকাল। ঘুরতে গেলে তার কি? তার কিছু যায় আসে? কিন্তু ঘুরতে গেছে তা কোন জায়গায়? দিতি অলসতা করে মেসেজটা দেখেই ঢুকল নিজেদের 5 বন্ধুর আড্ডা গ্রুপে। দেখল কাহিনী সাধারণ নয়। বেশ আলোচিত কাহিনী। বেশ কৌতূহলেরও। এবারে দিতির কপাল কুঁচকাল। আগ্রহ, কৌতূহল কিছুই রাখবে না করেও কৌতূহল জন্মাল। ডিপার্টমেন্টের গ্রুপে এসে সে কৌতূহলের মাত্র আরও দ্বিগুণ বাড়ল। বসে প্রায় আধ ঘণ্টা সময় নষ্ট করে সে গ্রুপের সবগুলো মেসেজ পড়ল। একদম অয়থাই। যা বুঝল নিধি একটা ছবি গ্রুপে দিয়েছে, যেখানে স্বাক্ষর পেছনের দিকটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। জায়গাটা সম্ভবত কোনো মেলার। এবং ছবিটা দিয়েই নিধি বেশ হাসিখুশি ভাবেই লিখেছে, গাইস দেখো তো এটা কে? দিতি ওইটুকু দেখেই মোবাইল ছুঁড়ে রাখল। রাগ লাগছে তার? নাকি জেদ হচ্ছে? সাক্ষ্য কেন গেল নিধির সাথে? কি প্রয়োজন ছিল? দিতি ছোটশ্বাস ফেলে। পরমুহূর্তেই ভাবে হয়তো এটা সাক্ষ্য নয়। হয়তো নিধিই মজা করছে। কিন্তু দিতির ধারণা ভুল হল। প্রায় মিনিট 15 ব্যয় করে ছবিটা খুঁটিয়েও দেখে বুঝল এটা সাক্ষ্যই। চুল, শার্ট সবই ওই পুরুষের।
দিতির সম্ভবত এবার রাগে চোখ লাল হয়ে এল। রাগে দুঃখে না পেরে ইচ্ছে হল স্বাক্ষর চুল টেনে ফেলতে। কেন গেল? কেন গেল নিধির সাথে? কি প্রয়োজন ছিল? দিতি এইটুকু ভাবতে ভাবতেই রাগে দুঃখে কথাকে কল দিল। হেসে হেসে বলল, তোর ভাই বাসায় আছে কথা। উত্তর এল, আছে তো উ। তোর ভাই কি কালার শার্ট পরে বাসায় ফিরল কথা? স্কাই ব্লু কালার। কথা এবার ভ্রুবাকাল। বলল, হ্যাঁ তো। কিন্তু কেন বলতো? দিতি এই পর্যায়ে কিছুক্ষণ থম মেরে বসে রইল। একদম চুপ হয়েই থাকল। অতঃপর চাপা রাগ ফুঁসতে ফুঁসতেই বিড়বিড় করল। মাথায় তুলে আচার দ্বীপ বলে, বউ তাকালে শাস্তি দেয়, অথচ স্টুডেন্টের সাথে ঠিকই ঘুরে। বাহ! ওপাশ থেকে কথা বোধহয় বুঝে উঠল না কথাটা। প্রশ্ন ছুড়ল। হু? দিতি এবারে সরাসরি প্রশ্ন করল। কথা সত্যি করে বলো। নিধিকে হয় তোর ভাইয়ের? নিধিকে? দিতি ছোট ছোট চোখে চেয়ে এবারে বলল, দূরর। তুই থাক। তোর ভাইকে বলবি আমার সামনেও না পড়তে। সোজা মেরে দ্বীপ, বুঝলি? ঠিক এরপরই দিতি কল রাখল। রাগ ফুঁসতে ফুঁসতে ওই রাতের বেলাতেই ও চোখ লাল করে বেলকনিতে পায়চারি করল। সত্যি সত্যি সত্যিই নিধি আর স্বাক্ষর মধ্যে যদি কিছু থেকেও থাকে, দিতি কিভাবে মানবে? দেখা গেল সাক্ষ্য দিতির হাতে সত্যিই খুন হয়ে গেল। দিতি মানবে নাকি এহেন কাণ্ড? কোনোভাবেই না। এই নিয়ে রাগতে রাগতেই যখন রাত 10টা বাজল, দিতি তখন বসার ঘরে সোফায় বসা। টেলিভিশনের রিমোটটা হাতে নিয়ে আন্দাজে কি পাল্টাচ্ছিল। অথচ মন মেজাজ খারাপ। চরম খারাপ। এই চরম খারাপ মেজাজকেই আরও খারাপ করতে কেউ একজন এই রাতের বেলাতেই কলিং বেল বাজাল। দিতির মেজাজ আরও খারাপ হল। দিতির আম্মু গিয়ে মাত্রই দরজা খুল। আর ঠিক তখনই দরজার আড়াল থেকে ওপাশে কেউ একজন বলল, আন্টি, আপনার মেয়ে তৈরি হয়নি এখনো? ঘুরতে যাওয়ার কথা ছিল তো আমাদের। দিতি মুহূর্তেই বিদ্যুৎ গতিতে ঘাড় বাঁকিয়ে চাইল। দরজার আড়ালে মানুষটাকে দেখা যাচ্ছে না। একটুও না। তবে কণ্ঠটা তো স্বাক্ষর। কি মিথ্যুক এই লোকটা! কি চালাক! দিতি তখনও ওভাবেই ঘাড় বাঁকিয়েই তাকানো। অপেক্ষা করছিল সাক্ষ্য ঠিক এরপরেই কোনো মিথ্যেটা বলে তা শোনার জন্য। ঠিক এরপরই সাক্ষ্য আরও একবার জিজ্ঞেস করল, তৈরি হয়নি আন্টি? অদিতি আহমেদ কিঞ্চিত ভরকালেন। মেয়ে এত রাতে ঘুরতে বের হবে অথচ তাকে বলল না? কই? তৈরিও তো হল না। সে তখন থেকে মুখটা কেমন করে বসে আছে। অবশ্য তার মেয়েটাই তো এমন। আস্ত একটা ঘাড়তারা। ছোটশ্বাস ফেলে মেয়ের উপর দোষ দিতে দিতেই বললেন তিনি, আর বলো না সাক্ষ্য, আমার মেয়েটা তো একদমই অগোছালো। হয়তো ঘুরতে যাবে মনেও নেই। ওকে নিয়ে যে কি করি? তুমি একটু এসে বসো। ওকে বলছি আমি। সাক্ষ্য ঠিক তার একটু পরই পা রাখল। বাসায় ঢুকেই একজোর ভ্রু বাঁকিয়ে চাইল দিতির দিকে। দুইজনেরই ভ্রু বাঁকানো। দিতি তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়াল। স্বাক্ষর মুখোমুখি হবে না বলে জেদ দেখিয়ে রুমের দিকে তড়িৎ গতিতে পা বাড়াতেই অদিতি আহমেদ বলে উঠলেন, দিতি, কোথায় যাচ্ছিস? এটা কোন ধরনের অভদ্রতা? সাক্ষ্যকে দেখছিস না? কথা বল ওর সাথে। দিতি শুধু মুখ ভেঙ্গাল। যেতে যেতে পা বাড়িয়েই তেজ নিয়ে বলল, আমি কেন বলবো? বান্ধবীর ছেলেকে মেয়ের বর করার জন্য তো তুমি উঠে পড়ে লেগেছিলে। তুমিই বলো কথা। দিতি, এটা কেমন আচরণ করছো হু? এখানে বসে সাক্ষ্যর সাথে কথা বলো। নিয়ত রুমেই বলতে পারো, সমস্যা নেই। কিন্তু এমন অভদ্রের মতো ব্যবহার করবে না। এইটুকু রুট স্বরে বলেই দিতিরা রান্নাঘরের দিকে পা বাড়াল। মেয়ের জামাই বলার কথা। ছেলেটা গম্ভীর, শান্ত, কম মিশে, কিন্তু এখন সবার ঊর্ধ্বে এ ছেলেটা তার মেয়ের জীবনসঙ্গী। অসম্মান করলে চলে? এইটুকু ভেবেই ছোটশ্বাস ফেললেন উনি। অন্যদিকে দিতি বিরক্ত। তিক্ত বিরক্ত হয়ে কপাল কুঁচকে ওভাবেই দাঁতে দাঁত চেপড় দাঁড়িয়ে রইল। সাক্ষ্য এবারে স্থির চাহানিতে দেখল ভ্রু কুঁচকে। একটা হোয়াইট টি শার্ট আর স্কাই ব্লু কালারের স্কার্ট। চুলগুলো এলোমেলো, ছড়িয়ে ছিটিয়ে আছে মুখে, চোখে, গায়ে, ঘাড়ে। পুরোটা জুড়েই এলোমেলো ভাব। সাক্ষ্য আড়ালেই হাসল মৃদু। তারপর এগিয়ে দাঁড়াল দিতির সামনেই। একটু আগে পাল্টা জবাব দিল মেয়েটা। কি ভেবেছে সাক্ষ্য বুঝেনি?
সাক্ষ্য ঠিক ওভাবেই চেয়ে চোখে হাসল। দিতি ততক্ষণে রাগে ফোঁস ফোঁস করতে করতে সোফাতেই বসল সাক্ষ্যর সামনে। চাহনি তীক্ষ্ণ, যেন এক্ষুনিই সাক্ষ্যকে মাথায় তুলে আছাড় দিয়ে শেষ করে দিবে। সাক্ষ্য বোধহয় বুঝল ওর মনবাসনা। দিতি যেভাবে বসা ছিল ঠিক ওভাবেই ঝুঁকে দিতির দুপাশে হাত রাখল সোফাতেই। ঘাড় ফিরিয়ে একবার চাইল রান্নাঘরের দিকেও। পরমুহূর্তেই ফের ঘাড় ফিরিয়ে দিতির চোখে নজর ফেলল সরাসরি। ভ্রু নাচিয়ে বলল, মারতে চেয়েছিলেন না মিসেস দিতিকা তাসনিম? নিন মারুন। আপনার হাতে 7 খুনও মাফ। দিতি কপাল কুঁচকে তাকাল। এই লোক সাক্ষাৎ গিরগিটি। কিভাবে রং চেঞ্জ করে? দিতি ওভাবেই রাগ ফুঁসে উত্তর করল, আপনাকে মেরে ফেললে আপনার মেয়ে স্টুডেন্টদের কি হবে? ওরাও তো অকালে মরে যাবে। এতজনকে মেরে ফেলার গুনাহ আমি জেনে বুঝে নিজের ঘাড়ে নিব। তো কি নিতে চাইছেন ঘাড়ে? আমাকে? দিতি নাক কুচকাল। চরম অনীহা দেখিয়ে দ্রুত বলল, কুকুরে কামড় দিছে আমাকে? এত কিছু থাকতে আপনাকে নিব কেন ভাই? আমার মাথা খারাপ হু? সাক্ষ্য এবারে চাপা হাসল। ওভাবেই ফের বলল, নিয়ে তো নিয়েছেন। কক্ষনো না। ওকে একটু আগে কি যেন বললেন? কে উঠে পড়ে লেগেছিল জেনগু? দিতি তৎক্ষণাৎ স্পষ্ট স্বরে উত্তর করল, অবশ্যই আম্মু। আম্মুর জন্যই আমি সেদিন কবুল বলেছিলাম। আম্মুর না বললে আমি জীবনেও আপনাকে বিয়ের কথা ভাবতাম না। সাক্ষ্য ভ্রু বাঁকায়। জেন হাসি পেল খুব। ভ্রু নাচিয়ে ফের বলল, রিয়েলি? আপনার আম্মু না বললে তো আপনি তাকাতেন ও না এত বছর যাবৎ, তাই না? নেহাতি অদিতি আন্টি বলেছে বলে তাকিয়েছিলেন। দিতির ইচ্ছে হল রাগে সাক্ষ্যকে ঠেলে ফেলতে। অথচ পারল না। নির্ঘাত এখন তার আম্মুর সামনে সত্য মিথ্যা বলে দিতিকে কথা শোনাবে। সাক্ষ্য ফের আবারও চোখে হেসে বলল, আপনি তো উঠে পড়ে লাগেননি তাই না দিতিকা? শিওর, রাইট? সাক্ষ্যর মুখে এমন একটা ভাব যেন সে সব জানে। যেন মজা নিচ্ছে। চোখে একটা হাসি খেলছে। দিতির কাছে তা অসহ্য লাগল কেবল। আঙ্গুল উঁচিয়ে বলল, শুনুন, আমি উঠে পড়ে লাগিনি মিস্টার, আর না তো তাকিয়েছি। নেহাত-ই বাধ্য হয়ে কবুল বলেছিলাম। নয়তো আপনার মতো গিরগিটিকে কখনোই বিয়ে করতাম না। করে তো ফেলেছেন। দিতি ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ল, ভালো করেছি। আপনার সমস্যা? নাকি অসুবিধে হচ্ছে? প্রচুর। আপনি বুঝতে পারছেন না? দিতির নজর সরু হল কেবল। বিরক্ত লাগছে ওর এই সাক্ষ্য এহসানকে। রাগে গাজ বলছে ক্রমশ। চোখ বুঝল। তিক্ত বিরক্ত হয়ে পর মুহূর্তেই বলল, দূরে সরুন। এমন ঝুঁকে কথা বলে কি প্রমাণ করছেন? প্রমাণ করছি যে আমি বিবাহিত। দিতি চোখ খুলে চাইল। ঠিক সাক্ষর মতো করেই চোখ শুরু করে তাকাল। ভ্রু নাচিয়ে বলল, রিয়েলি? রিয়েলি আপনি বিবাহিত? মিক্স সাক্ষ্য এহসান জানতাম না তো। সাক্ষ্য হার মানল না। একইভাবেই ভ্রু নাচিয়ে বলল, জানাব। ঠিক তখনই শোনা গেল রান্নাঘর থেকে আসা পায়ের আওয়াজ। সাক্ষ্য এতটা সময় ঝুঁকে থাকলেও এবার কি সুন্দর সরে দাঁড়াল। একদম কিছুই করেনি এমন একটা ভাব নিয়ে বুকে হাত গুজে ভদ্র ছেলের মতো দাঁড়াল। দিতি ভ্রু কুচকাল। ক্ষিপ্ত ভঙ্গিতে বলল, ভয় পেলেন নাকি? শুনুন, এত নাটক কোথায় থেকে শিখেছেন ভাই? প্লিজ আমিও শিখব। সাজেস্ট করুন। পড়ালেখাতেই তো ভালো সিজিপিএ তুলতে পারেন না, আবার অভিনয়ে টাইম দিবেন? এবার নির্ঘাত প্রতি সেমিস্টারে ফেইল জুটাবেন? দিতব রেগে তাকাল। নাকটা ফুলে উঠেছে লাল হয়ে। বলল, তাতে আপনার কি? আমার লাইফ আমি বুঝব। ঠিক ওই সময়টাতেই দিতির মা এল। খাবারগুলো টেবিলে সাজিয়ে রাখতে রাখতেই দিতিতে ধমকে বলল, দিতি, তুমি সাক্ষর সাথে এভাবে কেন কথা বলো? এসব অসভ্যতা বাদ দিবে কবে? এইটুকু বলেই সাক্ষর দিকে চাইল। হেসে বলল, এ কি? তুমি এখনও দাঁড়িয়ে আছো সাক্ষ্য? দিতি বসতেও বলেনি? আমার মেয়েটা একটু অভদ্র তো। বুঝো তো, বসো বাবা। দিতি শুধু ভ্রু কুচকে তাকাল। কি ভদ্র ছেলে! আহা, কি ভদ্ররূপ! যেন ভাজা মাছটাই উল্টে খেতে পারে না। দিতির মা আবারও বলল দিতিকে, কোথায় ঘুরতে যাবে বলেছ?
গেলে তাড়াতাড়ি তৈরি হয়ে আসে। ছেলেটা কতক্ষণ অপেক্ষা করবে? দিতি শুধু জানাল, যাব না ঘুরতে? আমার কি স্টুডেন্ট আছে? নেই। স্টুডেন্ট থাকলে তাকে নিয়ে ঘুরতে যেতাম। দিতির মা বোধহয় বুঝে উঠল না কথাটা। ভ্রু কুঁচকে তাকাতেই দিতি আবারও বলল, বুঝলে আম্মু, সুন্দরী স্টুডেন্টের অভাবে ঘুরতে যেতে পারছি না। আফসোস, মানুষের মতো আমাদের তো সুন্দরী স্টুডেন্ট থাকে না। দুঃখ। দিতির মা কিছুক্ষণ চাইল, এরপর বলল, উল্টোপাল্টা কথা বাদ দিয়ে তৈরি হও গিয়ে। ছেলেটা দূর থেকে এল। যাও তাড়াতাড়ি। যাব না আম্মু, এই লোকের সাথে আরও যাব না। দিতির মা এবার চোখ রাঙালেন। পিছে বলে তা একটা কথা, এভাবে স্বাক্ষর সামনেই মেয়েটা এভাবে বলছে। ধমকেই পাঠাল এবারে দিতিকে। দিতি বেচারা শুধু রুমেই গেল। তৈরি হল না। ওভাবেই রুমে গিয়ে রাগ পুষল। এরপর ঠিক আধ ঘণ্টায় দিতির আম্মুকে দিতিকে ৩ বার ডেকেছে। সাক্ষ্য শুধু ঘড়িতে সময় দেখছিল। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে মোবাইল নিয়ে দিতিকে মেসেজ করল, শুনুন ম্যাম, আর ১০ মিনিটের মধ্যে বের না হলে কোলে করেই যাবেন। ওভাবে অগোছালো হয়েই যাবেন। তবুও যাবেন। আপনার আম্মুর সামনে দিয়েই কোলে করে নিয়ে যাব। সাথে আপনার হাজারটা বাধরামো ফাঁস করব। দিতি মেসেজটা দেখে আরও তেলেবেগুনে জ্বলে উঠল। ভয় পায় সে সাক্ষ্য এহসানকে? মোটেও না। সাক্ষ্য তার কীর্তি ফাঁস করলে সেও ফাঁস করবে। দিতি যখন এসবই ভাবছিল ঠিক অপর পাশ থেকেই দিতির আম্মু অনেকগুলো কথা শোনাল। কিছু করা কথা, আবার কিছু নরম গলায় বলা কথা। সব মিলিয়ে দিতি অবশেষে মৌন রইল কিয়াতক্ষণ। তারপর নিজেই বিড়বিড় করল, একটা মিথ্যুক, গিরগিটি লোক। ঘুরতে যখন যাবেই আপনার মাথাও ঘুরিয়ে ছাড়ব। দেখে নিয়েন। এইটুকু বলে ওভাবেই অগোছালো ভাবেই বের হল। না চুল বাঁধল, না জামা পরল, কিছুই নয়। শুধু মাকে ক্ষিপ্ত স্বরে বলল, কোথায় তোমার বান্ধবীর ছেলে? চলে গেছে। তার মা শুধু বলল, এভাবেই যাবে? চুলটা অন্তত বাঁধতে লাগবে না। দিতির মা আর কিছু বলল না। দিতি পা বাড়িয়ে গেল। সাক্ষ্যর সামনে যেতেই সাক্ষ্য চোখে হাসল। ঠোঁট আউড়িয়ে বলল, গুড গার্ল। দিতি মুখ কুচকাল। মনে হয় এই প্রশংসা শোনার জন্যই সে এসেছে। যত্ত সব। অতঃপর সাক্ষ্য দিতির মায়ের থেকে বিদায় নিয়ে পা বাড়াল। দ্বিতীয় বাড়াল রাগ ফুঁসতে ফুঁসতে। যেতে যেতেই সর্বপ্রথম বলল, মিথ্যেটা কেন বললেন? কোনো মিথ্যে? এসেই যা বললেন। ঘুরতে যাওয়ার কথা ছিল। কখন? নাকি ভুলে অন্য কারোর সাথে প্ল্যান করে এখানে চলে এসেছেন? সাক্ষ্য তাকাল দিতির দিকে মনোযোগ দিয়েই। অতঃপর যাচাই বাছাই করার মতো ভঙ্গিমা করে বলল, নাহ তো, রাইট পারসন, রাইট প্লেস, রাইট অ্যাড্রেস। ভুল হওয়ার চান্সই দেখছি না। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।